ঠিক আছে, দেখুন আজকে আমরা ইভিএস এর ট্রাভেল চ্যাপ্টারটা করবো। ঠিক আছে, ট্রাভেল চ্যাপ্টারটা এমনই চ্যাপ্টার যে চ্যাপ্টারে ম্যাথও আছে। ঠিক আছে, খুব সহজ ম্যাথ আছে, কিন্তু ম্যাথগুলো আছে। এবার ট্রাভেল চ্যাপ্টার আসলে কি, আমাদের ভারতের বিভিন্ন জায়গা কোথায় কি আছে, কার পাশে কি আছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ট্রাভেলে আছে। ঠিক আছে, আর কি আছে বলছি, ম্যাপের যে রাজ্যগুলো আছে না, শর্টকাট দেখিয়ে দেবো একটা, ঠিক না? আমরা তো রাজ্য সম্বন্ধে আছে, কোনটা কোন দিকে পড়ছে। হ্যাঁ, এটা তো আছে। হ্যাঁ হ্যাঁ, শর্টকাট কি, আপনাকে ম্যাপ মনে রাখতে হবে। ম্যাপ দেখে আমি বলে দিতে পারবো, আমি ম্যাপ দেখে আপনাকে বলে দেবো যে কোথায় কি আছে। ঠিক আছে, দাঁড়ান, ওটা আমি বলে দিচ্ছি। এবার দেখুন, প্রথমে ট্রাভেল চ্যাপ্টারে দেখবেন, যদি আমরা কোশ্চেনগুলো দেখি তাহলে দেখবো যে টিকিট, যে আমাদের রেলওয়ে টিকিট হয়, রেলওয়ে টিকিটে কি কি থাকে। দেখুন রেলওয়ে টিকিটে কি থাকে, এখানে একটা রেলওয়ে টিকিটের ছবি দেওয়া আছে পুরোনো। কি থাকে, বুকিং আর জার্নি থাকে, ডেট অফ বুকিং, তাই তো, কবে বুক হয়, সিট ডিটেলস থাকে। ট্রেনের নাম্বার, পিএনআর নাম্বার, এই জিনিসগুলো থাকে, তাই তো। প্যাসেঞ্জার ইনফো থাকে কিন্তু, নেম, এজ, সেক্স, ঠিক আছে, এটা থাকে। কিন্তু প্যাসেঞ্জারের কোনো এক্সট্রা ডিটেলস থাকে না, ওর আধার কার্ড নাম্বার বা প্যাসেঞ্জারের ঠিকানা, এগুলো কিন্তু দেওয়া থাকে না কিন্তু। কেন, এগুলো কিন্তু রাইট টু প্রিভেসির মধ্যে পড়ে। ঠিক আছে, যেহেতু এগুলো কেউ জেনে গেলে ওর প্রিভেসিতে আঘাত করা হয়। আর আমাদের সংবিধানে আছে রাইট টু প্রিভেসি, 21 নম্বর আর্টিকেলে, 21 নম্বর আর্টিকেলে রাইট টু প্রিভেসির কথা বলা আছে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আমরা ট্রেন থেকে জানতে পারি। এবার ট্রেনের কথা এখানে কেন আছে, যেহেতু আমরা ট্রাভেল চ্যাপ্টার বলছি, তাই তো। ভারতের কিন্তু লাইফ লাইন ট্রেন, আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ট্রেন। কাছাকাছি কোথাও আমরা বাসে বা অন্য কিছুতে, গাড়িতে যাই, কিন্তু দূরে কোথাও যেতে গেলে আমাদের দুটোই ভরসা, একটা ট্রেন আর একটা কি, এরোপ্লেন, তাই তো। এরোপ্লেনে তো সব জায়গায় না, যেমন মালদা থেকে আসতে চাইলে এরোপ্লেনে তো আসতে পারবে না, তার জন্য ট্রেন। ট্রাভেলের জন্য কি মালদা ভালো জায়গা? ভালো জায়গা, মালদাতে ঐতিহাসিক ঐতিহাসিক স্থান আছে, মালদাতে গৌড় আছে, আদিনা আছে, তাই তো। হ্যাঁ, দুটোই থাকে, ডিপার্চার টাইম, স্টার্টিং টাইম ট্রেনের দুটোই থাকবে। ট্রেনে আর পিএন অ্যারাইভালও থাকে, অ্যারাইভালও থাকে, পিএনআর নাম্বার থাকে, বুকিং ডেট থাকে, বুকিং টাইম থাকে, টিকিট নাম্বার থাকে, বার্থ নাম্বার থাকে। এবার দেখুন, এবার এই ট্রাভেল থেকে আমাদের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কেমন, যে কোথাও থেকে আমি কোথাও গেলাম, কতক্ষণ সময় লাগলো, কত ডিস্টেন্স আমি ট্রাভেল করলাম, তাই তো। এই সমস্ত জিনিসগুলো আছে। যেমন আমরা যখন দেখি ওই হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা দেখেছেন, ওই অ্যাপটায় দেখবেন প্রত্যেকটা স্টেশনের পাশে লেখা থাকে কত কিলোমিটার, মানে যে স্টেশন থেকে শুরু করেছি তার পাশে লেখা থাকে। ওরকম কিন্তু এই অঙ্কগুলোও লেখা, এই অঙ্কগুলোতেও দেওয়া থাকে যে এটা ডিস্টেন্স এত, ওটার ডিস্টেন্স এত, তাহলে এই দুটার মাঝখানে ডিস্টেন্স কত। তাহলে কি করতে হয়, সেখানে মাইনাস করে দিতে হবে, তাই তো। একটা স্টেশন আছে, এর ডিস্টেন্স বলা আছে ধরুন 300, পরের স্টেশন আছে, এর ডিস্টেন্স বলা আছে 600। ট্রেনটা তাহলে এখান থেকে এখানে কত কত ডিস্টেন্স ট্রাভেল করলো, কত হবে, 300। এই সমস্ত জিনিসগুলো আছে। আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে অ্যাভারেজ স্পিড কত। অ্যাভারেজ স্পিড কীভাবে বের করে, অ্যাভারেজ স্পিড বের করার সবচেয়ে সহজ ফর্মুলা এটা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, মানে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে আর তার জন্য টোটাল কত সময় লেগেছে, সেটা হচ্ছে কি, অ্যাভারেজ স্পিড, তাই তো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটার কোশ্চেন আছে। ঠিক আছে, আর দেখবেন ট্রেনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমাদের স্টেশনে দেখি টাইমটা কিসে থাকে, 12টার পর কিন্তু 24 ঘন্টাতে থাকে, তাই তো। 12টার কিন্তু একটা বাজে না, তারপরে 13টা 14টা এভাবে বাজে। তো সেইভাবে গণনা করা হয়। কিন্তু আমরা নর্মালি কি বলি, নর্মালি এএম পিএম ইউজ করি, সেখানে কিন্তু এএম পিএম ইউজ করা হয় না। যেখানে 12র পর পেরিয়ে গেছে তার মানে ওটা পিএম হয়ে গেছে অটোমেটিক। সেই সমস্ত ক্ষেত্রেও মনে করুন যে এরকম অনেক সময় অঙ্ক হয়, যেমন করে একটা জায়গা থেকে ছেড়েছে তখন 7টা 30 বাজে, নেমেছে হচ্ছে বিকালে 16টা 40-এ, তাহলে কত টাইম লাগলো, এই ধরনের অঙ্ক থাকে। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো। এখান থেকে তো ডাইরেক্ট বিয়োগ হয়ে যাবে।
এই অঙ্কগুলো কিন্তু করাবো, এই ট্রাভেলের যখন সেটা হয়ে যাবে এই অঙ্কগুলো আমি আলাদা করে রেখেছি। এবার দেখুন ট্রাভেলের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ম্যাপ। এবার আমরা যখন ছোটবেলায় ম্যাপ পড়েছি দেখবেন ম্যাপের কোনার দিকে এখানে একটা জিনিস লেখা থাকে যে ম্যাপের 1 সেমি ইকুয়াল টু আসল কত, তাই তো? এবার লেখা থাকে 1 সেমি ইকুয়াল টু 100 মিটার, এই ধরনের দেওয়া থাকে, তাই তো? তো সেটা এবার এবার আমরা দেখলাম যে দুটো জায়গার মধ্যে দূরত্ব ম্যাপের দেওয়া আছে 35 মিটার, 35 সেমি, আর আসলে হচ্ছে 1 সেমি ইকুয়াল টু 100 মিটার। তাহলে আসলে কত ডিস্টেন্স হবে দুটার মধ্যে? তাহলে 35 ইন্টু 100 হয়ে যাবে, তাই তো? কত হবে তাহলে সেটা? 3500 মানে 3.5 কিলোমিটার হচ্ছে, তাই তো? এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এই সেটা ম্যাপে অঙ্ক আছে দুটা ব্যাপারে। একটা হচ্ছে অঙ্ক কেমন আছে, ওই যে বললাম প্রথমে যে ডিস্টেন্স কত, টাইম কত লেগেছে, আর একটা ম্যাপের। তাছাড়া কি আছে? তাছাড়া ডাইরেকশন আছে। কেমন ডাইরেকশন? যে এখানে যেমন দিয়েছে আমি নিউ দিল্লি থেকে শুরু করলাম, তাই তো? ভোপালে গেলাম, তারপরে কোথায় গেলাম? রাঁচিতে গেলাম। তাহলে আমি প্রথমে কোন দিকে গেছি, তারপরে কোন দিকে গেছি। তাহলে দেখুন এখান থেকে আমরা বুঝতে পারি আমরা নর্থ সবসময় উপর দিকটাকে ধরি, তাই তো? তাহলে এখানে কোথায় গেছি? সাউথে গেছি। তারপরে কোথায় গেছি? ইস্টে গেছি। এই ধরনের কোশ্চেন আছে। তারপরে আপসাইড ডাউনের একটা ব্যাপার আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর্থের, কোথায় আছি? ভারতে। আমাদের ঠিক অপোজিট পজিশন, পৃথিবীর গোল তো, যেমন এই বলটার ক্ষেত্রে এই পজিশন, আমার এই আঙুলটার পজিশন অপোজিট পজিশন কোথায় হবে? এখানে হবে, তাই তো? এরকম আমাদের ভারতের অপোজিট পজিশন কোথায় হয় জানেন? না, আর্জেন্টিনাতে আছে, একদম পিছন দিকে, একদম পিছন দিকে নিচে, তাই তো? দক্ষিণ গোলার্ধেই হবে, উত্তর গোলার্ধে আমরা আছি যেহেতু, পিছন এরিয়াটা কোন দিকে হবে? দক্ষিণ গোলার্ধে হবে। সেটা কোথায় পড়ে? আর্জেন্টিনাতে পড়ে। ওই জন্য ভারতে আর্জেন্টিনার ফ্যান বেশি নাকি ফুটবলে? এবার আমরা দেখবো হচ্ছে ভারতের উপকূলীয় রাজ্যসমূহ, এটা কিন্তু মনে রাখতেই হবে। উপকূলীয় রাজ্য মানে সমুদ্র ধারে যেগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বড় উপকূল আছে কোন জায়গাকার? গুজরাট। এখানে এখানে আছে কচ্ছ উপকূল আছে, ঠিক আছে, কাচ্ছ বলে। এটাকে বলে কাঠিয়াওয়াড় উপকূল, ঠিক আছে? এই জায়গাটার নাম হচ্ছে কাঠিয়াওয়াড়। তারপরে কোন জায়গা আছে? এখান থেকে একদম গোয়া পর্যন্ত, মহারাষ্ট্র, গোয়া, এরা উপকূলবর্তী। তারপরে কি আছে? কর্ণাটক থেকে একদম আমরা যদি কেরালা, তাই তো? এদিকে কে কে আছে? তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, আর ওয়েস্ট বেঙ্গল আছে। দেখুন এখানে যদি ধরি আমরা, তাহলে ভারত মহাসাগরের উপকূল কোনটা? শুধু কেরালা আর এদিকে তামিলনাড়ু। বাদ বাকি সবাই কিন্তু এটা হচ্ছে বে অফ বেঙ্গল, তাই তো? উপকূলে পড়ছে, আর এরা আরব সাগরের উপকূলে পড়ছে। ভারত মহাসাগর এই পার্টটা, এই পার্টটাতেই তো ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, আর আরব সাগর, তিনটা মিট করছে, তাই তো? কন্যাকুমারী যেটাকে আমরা বলছি জায়গাটাকে। এই উপকূলগুলোর কিন্তু নামও আছে, যেমন এই উপকূলটার নাম কি? করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল, তাই তো? এগুলো ভূগোলের। এবার আমাদেরকে আর কি জানতে হবে? প্রতিবেশী রাজ্য সমূহ জানতে হবে, ঠিক আছে? কোন রাজ্যের প্রতিবেশী রাজ্য কোনটা? না, আলাদা কোনো নাম নাই। সে রিজিওনাল নাম আছে, কিন্তু এমন না যে রিজিওনাল নাম নাই, কিন্তু মানে আমাদের ভারত বেসিসে বঙ্গোপসাগর উপকূলে কোনো নাম নেই আলাদা করে। এবার দেখুন এখানে দিয়েছে তামিলনাড়ুর প্রতিবেশী রাজ্য সমূহগুলো দিয়েছে, তাই তো? তামিলনাড়ুর প্রতিবেশী দেখতে পাচ্ছেন, এখানে অন্ধ্রপ্রদেশ আছে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের উপরে এই জায়গাটাতে কি কোন রাজ্য আছে বলুন তো? নতুন তৈরি হয়েছে একদম, তেলেঙ্গানা। আগে কিন্তু অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা একই সঙ্গে ছিল, এখন ভাগ হয়ে দুটো হয়ে গেছে। তাহলে এখানে অন্ধ্রপ্রদেশ আছে, এদিকে কর্ণাটক আছে, এখানে কেরালা আছে, তাই তো? জম্মু কাশ্মীরের প্রতিবেশী না, অন্ধ্রপ্রদেশই তো। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। এখন হচ্ছে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে কে? হায়দ্রাবাদ। আর অন্ধ্রপ্রদেশের রাজধানী কি?
অমরাবতী। এখানে জম্মু কাশ্মীর দেখুন কে কে আছে। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এখন কিন্তু এখানে লাদাখও আছে, এটা ঠিক আছে প্রতিবেশী ইউনিয়ন টেরিটরি, তাই তো, এটা কিন্তু রাজ্য না। বলুন তো কোন ইউনিয়ন টেরিটরি নিজস্ব হাইকোর্ট আছে? পারবেন কেউ? না, দিল্লি 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 নিজস্ব হাইকোর্ট আছে। আরেকটার আছে কিন্তু ওটা নিজস্ব হাইকোর্ট বলা যাবে না, ওটা হচ্ছে না, দিল্লি হচ্ছে ক্যাপিটাল সিটি প্লাস ইউটি, মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। আরেকটা আছে ওটা হচ্ছে চণ্ডীগড়ের ইসে আছে, হ্যাঁ, কিন্তু পাঞ্জাব আর হরিয়ানার মিলে ওদের হাইকোর্ট চলে, চণ্ডীগড় হাইকোর্ট। তাহলে জম্মু কাশ্মীরের প্রতিবেশী কে কে হচ্ছে? একটা পাঞ্জাব হচ্ছে, তাই তো, এদিকে কি হচ্ছে? হিমাচল প্রদেশ হচ্ছে, তাই তো। আর যদি দেখি, যদি ইন্টারন্যাশনাল বর্ডার দেখি, তাহলে এখানে পাকিস্তান, তাই না, আর কোনো কিন্তু দেশ নাই। এদিকে চায়না আছে, এই টুকুটা তো আফগানিস্তান আছে, অল্প টুকুটা টাচ করে আফগানিস্তানের সাথে, একদম এইটুকু বর্ডারই টাচ করে, যে জায়গাটা এখন পিওকের অন্তর্গত, পাক অকুপাইড কাশ্মীর বলে না, ওইটুকুর অন্তর্গত ওই জায়গাটা। এখানে হচ্ছে ওই কি বলে ওটাকে, আফগানিস্তানের সঙ্গে যোগ আছে এই জায়গাটায়। এইদিকে হচ্ছে চীনের সাথে যোগ আছে। এখানে সিপ্যাক প্রজেক্ট যায় এই জায়গাটা দিয়ে, ভারতের এই মানে এখান উপর দিয়ে না, এই ভারতের এই কাশ্মীরের এই রিজিয়নটা দিয়ে যায় সিপ্যাক প্রজেক্ট, গিয়ে বেলুচিস্তানে গিয়ে মিশে, যেখানে হচ্ছে ঝামেলা বিএলএ নিয়ে, বেলুচিস্তান ঝামেলা এই সিপ্যাক প্রজেক্ট নিয়েই। আর যদি দেখি মধ্যপ্রদেশ, একদম মধ্যপ্রদেশ নামটার সঙ্গে মিলে যায় কিন্তু, কেন, একদম ভারতের মাঝখানে। তো চারিদিকে কি কি রাজ্য আছে দেখুন, উপর দিয়ে কি আছে? উত্তরপ্রদেশ আছে, ঠিক আছে, এদিকে কি আছে? রাজস্থান আছে, এদিকে গুজরাট আছে দেখুন, এদিকে মধ্যপ্রদেশ, এদিকে ছত্তিশগড় আছে। বাকিগুলোরও দেখতে পারবো আমরা, আমরা যদি ম্যাপে যাই, একদম প্রথম পেজে ম্যাপ ছিল, তাই না, প্রথম পেজে আমরা ম্যাপ দেখেছিলাম, রাজ্যগুলো তো মোটামুটি জানেন কোনটা কোন রাজ্য আছে ম্যাপে। দেখুন যেমন আমরা যদি উত্তরপ্রদেশে দেখি প্রতিবেশী কে কে আছে, দেখুন উত্তরপ্রদেশ এটা, তাই তো, এটা উত্তরপ্রদেশ, তাহলে এখানে দিল্লি আছে উত্তরপ্রদেশের, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে উত্তরাখণ্ড, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। এদিকে আছে কি, এখানে আছে মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই তো, এখানে রাজস্থানের সঙ্গে বর্ডার লাগছে। এদিকে দেখুন, এদিকে বিহারের সঙ্গে লাগছে, এই জায়গায় ঝাড়খণ্ডের সঙ্গে লাগছে, এখানে কি, এখানে উড়িষ্যার সঙ্গে লাগে, এটা ছত্তিশগড়ের সঙ্গে লাগছে। এবার উড়িষ্যার যদি আমরা প্রতিবেশী দেখি, উড়িষ্যার প্রতিবেশী কে? পশ্চিমবঙ্গ, এদিকে ঝাড়খণ্ড, এদিকে হচ্ছে এটাকে, এটা হচ্ছে ছত্তিশগড়, এদিকে নিচের দিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের এখানে হচ্ছে কি আসাম, ঠিক আছে। ইন্টারন্যাশনাল যদি দেখি, এখানে কে? নেপাল, ঠিক আছে। এই জায়গাটায় কি আছে? ভুটান আছে, এখানে ভুটান আছে। আমরা ইন্টারন্যাশনাল দেখি এখানে, এবার এবার কোন কোন দেশ হলো? এদিকে বাংলাদেশ হলো, তাই তো। ইন্টারন্যাশনাল দেখে নিলাম কি কি, তিনটা, এদিকে হচ্ছে ভুটান, এদিকে নেপাল আর বাংলাদেশ। আর কি, এবার যদি আমরা রাজ্যগুলো দেখি, তাহলে এখানে আসাম বললাম একটু আগে, এখানে সিকিম, তাই তো। এদিকে কি আছে? বিহার, আমাদের মালদার পাশেই আছে বিহার একদম। এমনকি ট্রেনে যেতে গেলে আমাদের কিন্তু মানে নর্থে যেতে গেলে বিহারের মধ্যে দিয়ে যেতে হয়। এদিকে ঝাড়খণ্ড আছে, আর নিচের দিকে উড়িষ্যা। আর কোনো আছে? আর নেই, এইগুলোই আছে। মহারাষ্ট্র যদি দেখি, মহারাষ্ট্রের দিকে কি আছে? গুজরাট আছে, এদিকে মধ্যপ্রদেশ আছে, এখানে দেখুন, এখানে নিচে দিয়ে কর্ণাটক আছে। এই জায়গাটায় কি আছে? এটা হচ্ছে তেলেঙ্গানা, তাই তো। অন্ধ্রপ্রদেশের সঙ্গে কিন্তু বর্ডার নাই। এদিকে ছত্তিশগড় আছে। কর্ণাটকে দেখতে পারেন, কর্ণাটকে কে কে আছে? তাহলে তেলেঙ্গানা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, এদিকে হচ্ছে তামিলনাড়ু আছে, এদিকে কেরালা আছে, উপর দিকে কি হচ্ছে? মহারাষ্ট্র, এখানে গোয়া। কেরালাটা কি হবে? কেন হবে না? কেন সেখানে টাচ হচ্ছে, এই তো টাচ, এই তো, এই এখানে দাগটা আছে তো। এই কেরালাতেই কিন্তু এই যে আমাদের কার্ডামাম হিল আছে, ওই যে, তারপরে উটি জায়গাটার নাম শুনেছেন তো, ঘুরতে যাওয়ার জায়গা, খুব সুন্দর, দার্জিলিং এর মতো অনেকটা ফেমাস জায়গা। ওটা হচ্ছে কেরালাতে, কেরালা না, কর্ণাটকে। এই জায়গাটায় পড়ছে তাহলে নাকি, এই জায়গাটায় পড়ছে, বর্ডারে পড়ে আসলে, এই জায়গাটায় পড়ছে তাহলে, কারণ এখানেই হচ্ছে পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বত আসছে এইভাবে, আর পূর্বঘাট পর্বত এখান দিয়ে এসে এই জায়গাটায় মিলে, এখান থেকে হচ্ছে বেরিয়ে চলে আসে, এখানে কার্ডামাম হিল আছে। তাহলে উটি পড়ছে এগুলো জায়গায়, কর্ণাটকে। আসলে ওইভাবে মুখস্থ করি না তো, ম্যাপ দেখেই মনে রাখতে হয়।
ওই মনে করুন গুগল ম্যাপ দেখে পড়লে সবচেয়ে ভালো পড়া হয়। ম্যাপ দেখে তাহলে মনে পড়তে হয় না বেশি, এমনি মনে থেকে যায়। এটাও দেখলাম। এবার আমাদের যদি ঘুরতে যাওয়ার জায়গা দেখুন, দুটা মরুভূমি আছে আমাদের দেশে। একটা শীতল মরুভূমি আছে, কোথায় আছে? লাদাখে। আর একটা হচ্ছে গরম মরুভূমি আছে, কোথায় আছে? আমাদের ভারতে থর মরুভূমি রাজস্থানে পড়ে। আর বিদেশে দেখতে গেলে দেখুন আবুধাবি, ওই ওদিকে সাহারা মরুভূমি আছে, তাই তো? এখানে কিন্তু প্রচন্ড হাই অল্টিটিউড, ওই জন্য ঠান্ডা, কিন্তু জল নাই। যেমন মরুভূমিতে, এই মরুভূমিতে জল নাই, ওখানেও কিন্তু জল নেই, জলের প্রচুর অভাব, তাই তো? ড্রাই, এন্টায়ারলি ফ্ল্যাট, সমতল কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। হ্যাঁ, উপত্যকা, পাহাড়ি উপত্যকা, পাহাড় দিয়ে ঘেরা কিন্তু চারিদিকে। এখানে কি হয়? এখানে বালি পুরোটাই। আরেকটা দেখুন, এখানে কি ধরনের জীবিকা হয় লাদাখে? এর আগে পড়েছিলাম আমরা। লাদাখের জীবিকা কোন, মেন জীবিকা কি? পশুপালন। হ্যাঁ, আর পশমিনা শাল তৈরি হয় ইসেতেই। কি থেকে হয়? ভেড়া থেকে না ছাগল থেকে? ছাগল থেকে। এটা ভুল করেছিলেন একেবারে কোশ্চেনে। এবার কোন জায়গায় কিরকম আর্কিটেকচার হয় বাড়ি? আমাদের সব জায়গাতে বাড়ি কিন্তু একদম আলাদা আলাদা ধরনের, তাই তো? আসামে যেমন প্রচণ্ড বৃষ্টি হয়, এখন আসামে বন্যা হচ্ছে রিসেন্ট, প্রচণ্ড বন্যা। তাহলে কি হয়? স্ট্রং মানে মানে আধুনিক বাড়ির কথা বলছি না, কিন্তু আমি ট্র্যাডিশনাল বাড়িগুলো কি হতো, ব্যাম্বু পিলার দিয়ে তৈরি হতো। ওখানে ওখানে হচ্ছে বাঁশের চাষও হয় আসামে, তো শক্ত বাঁশ দিয়ে পিলার দিয়ে উঁচু বাড়ি করা হতো, যাতে বন্যার সময় যাতে না ডুবে বাড়িটা, ঠিক আছে? ফ্লাড ওয়াটার যাতে বাড়িতে না ঢুকতে পারে। আর ছাদগুলো স্ল্যান্টেড হয়। হিমাচল প্রদেশে হয় সেম, স্ল্যান্টেড হয় ছাদ। হ্যাঁ, হ্যাঁ, কেন হয় স্ল্যান্টেড? ওখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, আর ওখানকার, আর হ্যাঁ, আর বরফ যদি পড়ে তাহলে বরফটা যাতে না জমে, বরফটা যাতে ঝরে পড়ে যায়। আর কি হয়, এখানে কিন্তু পাথরের বাড়ি তৈরি হয়, ঠিক আছে? পাথরের বাড়ি কিন্তু এমনি পাথরের উপর পাথর বসানো হয় না, চুন সুরকি দিয়ে পাথরেরগুলোর মধ্যে জয়েন্ট করা হয়। তার ফলে কিন্তু কি হয়, হিটটাও আটকে থাকে কিন্তু তার জন্য। রাজস্থানে যেহেতু হিট আটকালে হবে না, রাজস্থানে ঠান্ডা করতে হবে, যেন মাটির বাড়ি হয়, খড়ের ছাউনি হতো ট্রেডিশনাল বাড়িগুলো, তাই তো? মোটা কিন্তু হতো, মানে পাতলা যেটা মানে দেওয়াল হয়, দেওয়াল মোটা হয় অনেক। এই যে লাদাখে কেমন বাড়ি হয়? লাদাখে কিন্তু দোতলা বাড়ি হয়। হ্যাঁ, নিচের ঘরে কিন্তু কোনো জানলা থাকে না। ওটা হয় মেনলি পশু পাখি রাখার জন্য, পশু পাখি না মানে গবাদি পশুগুলো রাখার জন্য। আর উপরে ওটা থাকে, ওরাও কিন্তু কি স্টোন হাউস তৈরি করে। উইন্ডো, বললাম যেটা নিচের ফ্লোরটা কি হয়, উইন্ডো থাকে না, কোনো জানলা থাকে না, কেন পশু পাখিরা থাকে যেহেতু, ওখানে জানলা রাখা হয় না। ইগলু আমাদের দেশে নাই, আমাদের দেশ হয় না। ওটা চলে যাও সাইবেরিয়াতে, ইগলু দেখতে গেলে সাইবেরিয়া যেতে। এবার দেখুন, আমরা যদি ঘুরতে যাই পাহাড়ের উপরে, তাহলে কি কি চেঞ্জ আছে সেখানে? একটা হচ্ছে প্রেসার কমে যায়, তাই তো? এবার আমাদের আসলে প্রেসার কি করে, বায়ুর চাপ যেটা, আর আমাদের যে ব্লাড প্রেসার প্রায় একই, বরং ব্লাড প্রেসারটা একটু বেশি, ঠিক আছে? ওই জন্য কি হয়, আমরা বুঝতে পারি না বায়ুর প্রেসার কিন্তু প্রচুর। কিন্তু আমাদের যদি ব্লাড প্রেসার মানে রক্তের প্রেসারটা বাইরের দিকে একটা প্রেসার দিচ্ছে, আর উপর দিক থেকে বায়ু প্রেসার দিচ্ছে, ওই জন্য দুটা মিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু যত আমরা উপরে যাচ্ছি পাহাড়ের উপরে, তত কি হচ্ছে, হাইট বাড়ছে, তাই তো? প্রেসারের ফর্মুলা অনুযায়ী হাইট বাড়লে প্রেসারটা কমবে, ঠিক আছে? বায়ুর প্রেসারটা, এবার বায়ুর প্রেসারটা যে কমছে, আমাদের রক্তের প্রেসার তো কমছে না। ওই জন্য কি হচ্ছে, তার জন্য অনেক সময় কি হয়, উপরে গেলে অনেকের মাথা ঘোরে, তাই তো? শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট কেন হয়? কারণ আমাদের কানের এখানে যে মানে আমাদের যে ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, সেটা কানের কাছে থাকে। প্রেসারটা কমে গেলে ওটাতেও ব্যালেন্সটা ভুলভাল হয়, ওই জন্য শ্বাসকষ্ট, মানে ওই জন্য আমরা কি হয়, মাথা ঘুরে, বমি বমি ভাব পাই, এই কারণে। আর কি হয়, নাক থেকে রক্ত বেরোয় অনেকের, কেন? কারণ আমাদের নাকের যে এই সেগুলো আছে, ধমনী, শিরা, এগুলোর প্রাচীরটা খুব পাতলা হয়। আর প্রেসারের, রক্তের প্রেসারটা বেশি হওয়ায় ওই প্রাচীরটা ফেটে অনেক সময় কি হয়, নাক থেকে রক্ত বেরোয়। অনেকে দেখবেন ওষুধ নিয়ে যায় যেন পাহাড়ে ঘুরতে গেলে, যাতে শ্বাসকষ্ট না হয়। আরেকটা জিনিস হয়, যত উপরে উঠবো প্রেসার যেহেতু কম হয়, ওই জন্য খাওয়া রান্না হতেও কিন্তু দেরি লাগে, কেন? জল ফুটতে টাইম লাগে বেশি, টাইম লাগে না, বেশি উষ্ণতা লাগে। 100 ডিগ্রিতে জল, 100 ডিগ্রিতে জল ফুটে না, একটু বেশি উষ্ণতা লাগে। এবার তার জন্য কি হয়, রান্না দেরি হয়, তাই না?
আমরা মানে এই চ্যাপ্টারটার মেন উদ্দেশ্যই হচ্ছে কি বাচ্চাদেরকে শেখাবো আমরা যে কোথাও আমরা যদি ঘুরতে যাই তাহলে সেই জায়গাটাতে কি কি পরিবর্তন আসতে পারে, সাইন্টিফিক কি কি পরিবর্তন আসতে পারে, কালচারাল দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে, খাওয়ার দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে। যেমন এরপরেই দেখবো আমরা যে আমরা যখন ট্রেনে যাব বিভিন্ন জায়গায় দেখবেন খাবার বিভিন্ন পাওয়া যাবে, তাই তো। মালদাতে দেখবেন একটু কিছুদিন আগে পর্যন্ত ট্রেনগুলো যখন থামবে তখন দেখবেন প্রচুর লোক আম নিয়ে চলে আসছে বিক্রি করার জন্য, তাই তো। সেটা নিশ্চয়ই বিহারে হবে না, বিহারে অন্য কিছু হবে, বিহারে লিট্টি চোখা বিক্রি হবে। যদি আমরা পাঞ্জাবে যাই কি বিক্রি হবে? হ্যাঁ, লস্যি বিক্রি হতে পারে। তারপরে ওরা ওখানে ওখানে হ্যাঁ যে ওরা বলে না মাক্কে দি রুটি সরষদা শাক এরকম বলে তো। তারপর যদি আমরা মনে করুন গুজরাটে যাই ধোকলা পাওয়া যাবে স্টেশনে, তাই তো, খাকরা। যদিও এখন হচ্ছে যদি আমরা স্টেশনের ক্যান্টিনগুলোতে যাই তাহলে সবই পাওয়া যায়, মোটামুটি সব জায়গার খাবারই পাওয়া যায়। ধোসা টোসা তো খুবই ফেমাস, কমন। হ্যাঁ, বিরিয়ানিও পাওয়া যায় খুবই। বিরিয়ানি মোগলাই খাবার, বিরিয়ানি যদি বলুন সব জায়গায় আলাদা আলাদা বিরিয়ানি, যেটা না বিরিয়ানি সব জায়গার। ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি করেছিল যে বাজেদ আলী শাহ, যে নবাব ছিল, আবাদের নবাব ছিল যে বাজেদ আলী শাহ, না লখনৌয়ের নবাব ছিল, সরি লখনৌয়ের নবাব বাজেদ আলী শাহ যখন ওকে লখনৌ থেকে সরিয়ে দিল, ওকে হচ্ছে পেনশন দিয়ে কলকাতায় নিয়ে চলে এসেছিল, ওকে পেনশন দেওয়া হতো শুধু, মানে তখন ওর নবাব ছিল না ওই তো। কিন্তু খাওয়ার খুব মানে ওর পছন্দ ছিল, খাওয়া ভালো খাওয়া তো। হ্যাঁ, প্রচুর মনে করুন কুক নিয়ে এসেছিল। তো সেখানে এসে যখন বিরিয়ানি তৈরি হলো, লখনৌয়ের বিরিয়ানি আমাদের এখানকার লখনৌ বিরিয়ানি থেকে আমাদের বিরিয়ানি তৈরি, ঠিক আছে, কিন্তু এখানে নতুন ইনগ্রিডিয়েন্ট কি ঢুকে গেল? আলু বিরিয়ানি। একটা গল্প শুনেছিলাম, বিরিয়ানি নাকি প্রথম ইয়ে হয়েছিল যখন রাজারা যুদ্ধ করতে যেত। হ্যাঁ মুঘল, হ্যাঁ শর্ট ফর্মে তৈরি হতো বিরিয়ানি, ওই জন্য ওটা তৈরি, একদম ঠিক বলেছেন। ওই মোগলদের পিরিয়ডেই হয়েছে এটা, মাংসের উপর ভাত চাপিয়ে একসঙ্গে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়েছে। যেমন হায়দ্রাবাদের বিরিয়ানি খাবেন, আপনার হয়তো নাও পছন্দ হতে পারে। লখনৌয়ের বিরিয়ানি আলাদা ধরনের হয়, আমাদের কলকাতার বিরিয়ানিতে আলু থাকে, ওটা একটা আলাদা ধরনের হয়। এভাবে কিন্তু সব জায়গার বিরিয়ানি আলাদা, কিন্তু একই জিনিস দেখুন কিন্তু টেস্ট আলাদা পাবেন সব জায়গায়। দক্ষিণ ভারতে টমেটোর ইউজ হয় অনেক জায়গায় বিরিয়ানিতে, ওদের ওখানে মানে আমাদের এখানে মিন টিন্ট এগুলো দেওয়া হয় না বিরিয়ানিতে মেনলি, কিন্তু ওখানে দেওয়া হয়। ঠিক আছে, একদিন খাওয়াই, আপনারা আপনারা সবাই পাস করুন না, এখানে একদিন বিরিয়ানি পার্টি হবে। ফেল করলে বাদ। তারপর দেখুন পর্বত, কিছু এই চ্যাপ্টারে কিন্তু কিছু কিছু ভূগোলের পার্ট আছে। যেমন পর্বত এখানে আছে, পর্বত শৃঙ্গ সবচেয়ে উঁচু কি আমাদের ভারতে? ভারতে না, পৃথিবীতে কি? মাউন্ট এভারেস্ট। দেখবেন ইসেতে এর আগে একটা কোশ্চেন এসেছিল ওই সিটেটে, সেখানে কিন্তু 8,900 দেওয়া ছিল। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া ছিল, আসলে কত? 8,848। না, বাড়ছে বাড়ছে। ওটা তো এটা এটা কি? এটা ফোল্ড মাউন্টেন, এটা যত ভূমিকম্প হবে তত উঁচু হবে, বাড়বে। না না, ভঙ্গিল না, ভঙ্গিল পর্বত আলাদা। ভঙ্গিল পর্বত মানে যেটা নাম শুনে ভেঙে যাচ্ছে, যেটা আরাবল্লী পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত। আগে অনেক উঁচু ছিল, আস্তে আস্তে ক্ষয় ক্ষয় হতে হতে ছোট হয়ে যাচ্ছে, ওটা ভঙ্গিল পর্বত। আর এটা হচ্ছে ফোল্ড মাউন্টেন, বাংলাতে কি বলে আমার ঠিক মনে পড়ছে না। ফোল্ড মাউন্টেন কি হয়? দুটা প্লেট, টেকটনিক প্লেট লেগে দুটার মধ্যে ইসে হয়ে উঠে যায়। তাছাড়া আগ্নেয় পর্বত হয়, আগ্নেয় পর্বত যেমন এখানে দিয়েছে মাউন্ট কিলিমানজারো আছে আফ্রিকাতে, তাই ফুজি আছে, তাই তো, মাউন্ট ফুজি জাপানে। ভারতে আছে কোনো? কি নাম? কি নাম? ব্যারেন, একদম ব্যারেন, আন্দামানে আছে। ভারতে মোটামুটি সবই আছে। এবার দেখুন আমরা যে প্রত্যেকটা জায়গা দেখছি, প্রত্যেকটা জায়গাতে কালচার আলাদা, সবকিছু আলাদা আলাদা দেখছি, সেরকম ওদের ওখানকার কি এই গাছপালাও আলাদা আলাদা, তাই তো। যেমন যে অস্ট্রেলিয়ার যে ডেজার্ট আছে সেখানে কিন্তু ডেজার্ট ওক পাওয়া যায়,
ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনে আসে বারবার, ওই জন্যই এসছে এই সাথে। ডেজার্ট ওক, এটাতে কি হয়, এটাতে এর ট্রাঙ্কে মানে এর কাণ্ডতে জল সঞ্চয় থাকে। এবার জলটাকে অনেক সময় মানুষ বের করতে পারে, বের করে ওই জলটা পান করে, যেহেতু কি মরুভূমি এলাকা, জলের অভাব। হ্যাঁ, রাজস্থান যেমন খেদাজি গাছ পাওয়া যায়, তাই তো, খুবই কম ওদের জল লাগে। এটা কি হয়, মেডিসিন, ফ্রুট, ঠিক আছে, পাতা সবই খাওয়া যায় গাছে, মেডিসিনাল ভ্যালু আছে, এর ফলও খাওয়া যায়, এর কি পাতাও খাওয়া যায়। এবার আরেকটা কি ব্যাপার, এই ওর যে কাঠ আছে সেটাতে পোকামাকড়ও লাগে না, উই টুই লাগে না সাধারণত, ইমিউন, ঠিক আছে। হিস্টোরিক্যাল কিছু ট্রাভেলারও আছে, তাই তো, যেমন আল বিরুনি, তাই তো, উজবেকিস্তান থেকে এসেছিল ভারতে। তার আগে যে দেখেন আর কে আছে, ভাস্কো দা গামা তো ওই ঘুরতে আসেনি আসলে, ওই হচ্ছে ভারত খুঁজতে এসেছিল। ইবন বতুতা, হিউয়েন সাং, ফাহিয়েন, ওরা সবাই চীন থেকে এসেছিল। ওরা মেনলি এডুকেশনাল ট্রাভেলার ছিল। ওরা কিন্তু প্রচুর পুঁথি নিয়ে গেছে ভারত থেকে, ভারতীয় অনেক সংস্কৃত পুঁথি কিন্তু চীনে পাওয়া যায়, কারণ হিউয়েন সাং, ফাহিয়েনের মতো লোক নিয়ে গেছে ভারত থেকে ওরা। ভঙ্গিল পর্বত বলে, তাহলে ওই সেটাই কি বলে, ক্ষয়জাত পর্বত বলে, হ্যাঁ তাহলে ঠিক আছে। হিমালয় কিভাবে তৈরি হয়েছে, হিমালয়ের উপরে হচ্ছে একটা হচ্ছে প্লেট আছে, ইউরেশিয়ান প্লেট, আর একটা হচ্ছে এদিকে ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট আছে। এই দুটো সংঘর্ষে এই জায়গাটা তেতিস সাগর ছিল আগে। তেতিস সাগর হচ্ছে আশেপাশের নদীগুলো তখন অ্যান্টিসিডেন্ট নদী বলে এখন সেগুলোকে, যেমন সিন্ধু নদী কিন্তু অ্যান্টিসিডেন্ট নদী, হিমালয়ের আগে ছিল নদীটা, হিমালয় তৈরি হওয়ার আগে উল্টো দিকে বইতো, তেতিস সাগরে এসে পড়তো সব জল। এই দুটো প্লেটের ধাক্কার ফলে এটাকে আঙ্গারা ল্যান্ড, এটাকে গন্ডোয়ানা ল্যান্ডও বলে, ঠিক আছে। ধাক্কার ফলে কি হয়েছে, এই জায়গাটা উঠে গেছে। ওই জন্যই হিমালয়ে কিন্তু কি দেখা যায়, কি পাওয়া যায় বলুন তো, হিমালয়ে ফসিলস পাওয়া যায়, জীবাশ্ম পাওয়া যায়। কারণ কি, জীবাশ্ম কি হয়, পলি জমে হয়, পাললিক শিলাতে হয়। পাললিক শিলাতে একটা কোনো জীব গিয়ে তার উপর আরো পলি জমতে জমতে পাললিক শিলা তৈরি হয়, সেটা হচ্ছে হিমালয়ে পাওয়া যায়। সেটা থেকে বোঝা গেছে যে এখানে কি ছিল, এখানে আগে তেতিস সাগর ছিল। এবার শুধু মানুষই ঘুরে তা না, কিন্তু খাওয়ারও জিনিস আসে বাইরে থেকে, যেমন পেরু, বলিভিয়া থেকে কিন্তু লঙ্কা এসছে, নিয়ে এসছে কারা, ওরা নিয়ে আসেনি, কিন্তু পর্তুগিজরা নিয়ে এসছে। আলুও কিন্তু পর্তুগিজরা নিয়ে এসছে। এই আলুর নাম কিন্তু পর্তুগিজে বাটাটা বলে, দেখবেন মহারাষ্ট্রের দিকে আলুকে বাটাটা বলে, হ্যাঁ বলে না মহারাষ্ট্রের দিকে বাটাটা। তার মানে কি, ট্রাভেল কি করে দেখুন, আলু পর্তুগিজরা নিয়ে এসছে, দক্ষিণ এশিয়া থেকে এসছে, মানে দক্ষিণ আমেরিকা থেকে। কি করে দেখুন, ট্রাভেল শেয়ারিং আইডিয়াস, কালচার, নলেজ অফ ওয়ার্ল্ড ওয়াইড, তাই তো, মানে ট্রাভেল শুধু যে মানুষ ঘুরে তা না কিন্তু। ওই জন্য দেখবেন বাচ্চারা কি কোথাও ভালো জায়গায় ঘুরতে গেলে তাদের যত না পড়বে, ঘুরে বেশি মনে থাকে ওদের ওই জায়গাটার কথা। ওই জন্য তো এক্সকারশন, এই সমস্ত জিনিসগুলো হয়। যদিও এক্সকারশন কিন্তু ছোটদের থেকে শুরু করার কথা, যে 8-9 স্টুডেন্টদের থেকে কিন্তু এক্সকারশন শুরু হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে হয় না অত। বিবেকানন্দ স্কুলে হয়, যেমন বিবেকানন্দ স্কুলে কিন্তু নিয়ে যায় ঘুরতে। চেরাও ডান্স কোথাকার, এরকম পুরো মিজোরামের, তাই না, এর আগের দিন এসেছিল কোশ্চেনটা। আর কি গাদ্দি ট্রাইব, এটা কোথাকার, হিমাচল প্রদেশের। এরকম আরো ট্রাইব, আরো ডান্স আছে কিন্তু, সেগুলো নোট আপনাদেরকে দেওয়া নাই না? হ্যাঁ ওটা দেওয়া আছে। ক্লাসিক্যাল ডান্স 8 রকমের আছে। আর যেটা বলছিলাম একটু আগে, যে আমরা যেখানে